করোনায় আকাশপথে যাত্রী কমলেও কার্গো ফ্লাইটের কদর। বিভিন্ন বন্দরে জাহাজ জটের কারণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফ্লাইটে পণ্য পরিবহনে বাড়ছে আগ্রহ। দিনাজপুরে গৃহহীনদের মাঝে সরকারি ঘর বিতরণ প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টাকা ফেরত দিতে 15 দিনের আলটিমেটাম পিপলস লিজিং এর আমানতকারীদের। পিকে হালদারের জব্দ করা অর্থ থেকে পাওনা মেটানোর দাবি। নাটোরে সপ্তাহ ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। বাজার মূল্য নিয়ে অসন্তুষ্ট কৃষক। এবং বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন আনতে যাচ্ছে চীন। চলবে ঘন্টায় 620 কিলোমিটার। আগামী কয়েক বছরে চালু হওয়ার প্রত্যাশা। দেখছিলেন প্রধান শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। করোনা মহামারীতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের কারণে আটকা পড়েছে আমদানি রফতানি চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রপ্তানি, চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন করছেন। এতে মুনাফা দেখে দেশি বিদেশি নতুন 10টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল অ্যাভিয়েশনে আবেদন করেছে। হাজেরা শিউলি রিপোর্ট। করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি। ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই। করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। চাহিদা বাড়ায় 6টি দেশি প্রতিষ্ঠান ও 4টি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। কার্গো এবং হেলিকপ্টার তারা নতুন জয়েন করতে চাচ্ছে। সো কার্গো সেক্টরে যেটা ডাবল ডিজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টসে প্রচুর র মেটেরিয়ালস এন্ড অল, শিল্প কলকারখানা যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তত এই জিনিসটা বাড়ছে। মার্কেট আছে বলে আসলে তারা এখন এখানে এই ব্যবসাটা আসতে চাচ্ছে। বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত 6টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানালেন বিমানের এমডি। কার্গো লাভজনক তো ডেফিনেটলি। আমি যখন প্যাসেঞ্জার ক্যারি করি, প্যাসেঞ্জারকে অনবোর্ড করার পরে আমার আরও অনেক খরচ লাগে, প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হয়। কিন্তু কার্গো আপনি যখন অনবোর্ড করলেন আর একবারে নামাইলেন, এখানে ইনবিটুইন আর কোনো সার্ভিস কার্গোর দরকার হয়। যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা মাল পাঠাতাম ধরেন $3.15 পার কেজি, এই করোনাকালীন সময় $10 পর্যন্ত ফ্রিটার কস্ট এসছে। তো আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্স অপারেট করতো তাহলে কিন্তু এই ধরনের মনোফলি বিজনেস থাকতো না। যদি আরও অনেক বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে, এক্সপোর্টাররা তারা অনেক ভালো রেটে মাল পাঠাতে পারবে। 2020 সালে 25,000 ফ্লাইট মোট 2,41,000 মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 29টি যাত্রীবাহী ও 11টি কার্গো সহ মোট 39টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে সরকারি ঘর। কাল প্রধানমন্ত্রী সারা দেশে এই প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে। তাই বেশ জোরে সোরে চলছে ঘর তৈরির কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেওয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর জেলায় গৃহহীন 4,764টি পরিবারকে সরকারি ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমি ও গৃহহীনদের মধ্যে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তরা অগ্রাধিকার পেয়েছে। পাকা ঘর নির্মাণ কাজ চলছে পুরো গতিতে। আগামী 20 জানুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হলেও অল্প কিছু কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তারা। বিধবা মানুষ জায়গা জমি নাই,
যে সরকার বাড়িঘর দিলেই এই ন্যায় থাকবে আমি খুশি। টিন সিমেন্ট ইটাল 1 নম্বর দিছে, বালু ভালো দিছে। সরকার আমাদেরকে বাড়ি দিচ্ছে ভাই, আমরা বাড়ি পাই অনেক খুশি হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেই এইসব ঘর প্রদান করা হবে। 57 জন আমার ইউনিয়নে বাড়ি আমরা সিলেকশন দিছি, কাজ চলতেছে। 33টা বাড়ি কাজ অলরেডি হয়ে যাচ্ছে। জেলা প্রশাসক জানালেন উক্ত প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। ইনশাআল্লাহ 20 তারিখে আমরা এই 4764টি ঘরের মধ্যে 3000-এর উপরে ঘর আমরা এই ইয়ের মধ্যে আমরা প্রদান করতে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হব। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা। সময় সংবাদ, দিনাজপুর। বিদেশি এনজিওর বড় কর্মকর্তা চলাফেরা বিমানে চষে বেড়ান দেশের বিভিন্ন জেলা। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্রদের সহায়তার নামে দেখান নানা প্রজেক্ট। পরবর্তীতে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এসবই তার প্রতারণার কৌশল। গ্রেফতারের পর পুলিশ বলছে প্রতারণাই শরীয়তপুরের রুবেলের পেশা। বছরের ডিসেম্বরে এবং চলতি বছরের জানুয়ারিতে কয়েক দফা রুবেল হোসেন তার সহযোগীদের নিয়ে কুষ্টিয়া জেলার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিদর্শনে যান বিমানে চড়ে। উদ্দেশ্য জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও দরিদ্র মানুষের তালিকা প্রস্তুত এবং তাদের আবাসন সহ অন্যান্য সহায়তা। বিভিন্ন সেবামূলক অনুদানের ব্যবস্থার কথা বলে প্রায় 18 কোটি টাকার একটি প্রজেক্টের প্রলোভন দেখান স্থানীয়দের। নিজেকে কানাডিয়ান একটি এনজিওর বড় কর্মকর্তা হিসেবে দাবি করেন তিনি। এ সংক্রান্ত প্রজেক্ট পার্টনার, স্কুলে শিক্ষক নিয়োগ সহ নানা রকম প্রলোভন দেখিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের ভুয়া ফান্ডের টাকা ছাড় ও অন্যান্য খরচ বাবদ নগদ কয়েক কোটি টাকা হাতিয়ে নেন রুবেল। পরে চলে যান আত্মগোপনে। উনি আমাদের ওখানে প্রলোভন দেখান যে এখানে 500 ঘর হবে, গরিব দুস্থ মানুষের মধ্যে ওনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া যাবে না, একদম এটা দাতা কানাডার একটা দাতা সংস্থান, উনি এখানে স্বেচ্ছায় গরিব মানুষের ঘর করে দেবে আর কি। ভুক্তভোগীদের অভিযোগের পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে কুষ্টিয়া, মাগুরা সহ বেশ কটি জেলার মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতারণার কাজে হেলিকপ্টার ব্যবহার করে, অর্থাৎ মানুষের মনে আস্থা সৃষ্টি করার জন্য যে বিষয়গুলো খুব জরুরি সেই বিষয়গুলি সে আত্মস্থ করেছে এমনভাবে যেন সহজেই আমার দেশের সহজ সরল জনগণ তার ফাঁদে পা দিতে পারে। সে কুষ্টিয়া, টাঙ্গাইল, খাগড়াছড়ি, মাগুরা বিভিন্ন জায়গায় সহজ সরল জনগণকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। রুবেলকে রিমান্ডে এনে আরও তথ্য পাওয়া যাবে বলে জানায় পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 15 দিনের মধ্যে পিপলস লিজিংয়ের ব্যক্তি ও ক্ষুদ্র গ্রাহকের টাকা ফেরত দিতে আলটিমেটাম দিয়েছেন আমানতকারীরা। টাকা ফেরত না দিলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। সোমবার দুপুরে মতিঝিলের পিপলস লিজিংয়ের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে এ দাবি তুলে ধরেন। আমি আর পারছি না ভাই, ফ্ল্যাট বিক্রি করে দিছি, ছোট্ট একটা বাসায় থাকি, আমি ফিনিশ। আমার বাচ্চাদের যদি মানুষ না হয় রাষ্ট্র দায়ী থাকবে, এই বাংলাদেশ ব্যাংক দায়ী থাকবে। এই ক্ষোভ, এই আকুতি পিপলস লিজিং এর একজন আমানতকারীর জমানো টাকা ফেরত পাওয়ার। এমন অবস্থা এই প্রতিষ্ঠানে টাকা রাখা 6000-এর মতো ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীর। এর মধ্যে 200-র বেশি লোক জড়ো হয়েছেন মানববন্ধনে। কেউ কালো পতাকা হাতে, আবার কেউ প্ল্যাকার্ড হাতে। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অবসান হওয়ারও প্রায় 2 বছর হলেও এখনও টাকা না পেয়ে তারা অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। 3.5 কোটি টাকা পাচার করে বিদেশে পাড়ি দেয়া অভিযুক্ত পিকে হালদারের কাছ থেকে যে 1057 কোটি টাকা জব্দ করা হয়, দাবি জানান সেখান থেকে অন্তত 750 কোটি টাকা গ্রাহকদের আগামী 15 দিনের মধ্যে ফেরত দিতে। এই টাকা পিকে হালদারের কাছ থেকে উদ্ধার হয়েছে 1057 কোটি টাকা। এই টাকা থেকে আমাদের মাত্র 750 কোটি টাকা হয়। এই গরিবদের আপনারা ফেরত দিয়ে দিন। আমরা 2 বছর যাবত ঘুরতেছি, আর কতদিন? মাত্র 15 দিন সময় দিলাম। বাংলাদেশ ব্যাংক এই জব্দকৃত টাকা থেকে আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। মানববন্ধন থেকে বলা হয়, আর্থিক দৈন্যতায় এরই মধ্যে 12 জন আমানতকারী মারা গেছেন। পিকে হালদার সহ আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটে যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান তারা। দেশের মানুষের টাকা নিয়ে বিদেশে গেছে, তাদের বিচার হোক, আমরা তার সহযোগিতা করব। আমরা রাস্তায় নেমেছি, আমাদের টাকা ফেরত না আসা পর্যন্ত
আমরা আর এই রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকে জমা দেয় গ্রাহকরা। এ নিয়ে 3 বার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ, মূলত কামরাঙ্গীরচরের এক পাশে হলো বুড়িগঙ্গা নদী, আর এক পাশে হলো আদি বুড়িগঙ্গা খাল। তো এই মাঝখানের যে চরটি নিয়েই কিন্তু বলা হয় কামরাঙ্গীরচর। তো সেখানে যে বুড়িগঙ্গা পাড়ের যে অংশ রয়েছে সেই অংশে মূলত বিআরডব্লিউটিএ গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আমি একটু আপনাকে এখানকার যে অবস্থান সেটি দেখাতে চাই। এই বুড়িগঙ্গা নদীর পরে কিন্তু একটি সড়ক রয়েছে, বেশ প্রায় 20-25 ফুটেরও প্রশস্ত সড়কটি হবে। এই সড়কটির পরে সিটি কর্পোরেশন কর্তৃক একটি যে ফুটপাত, সে পাকা ফুটপাত রয়েছে। এই ফুটপাতের পরেই মূলত যে অসংখ্য স্থাপনা, এখানে আসলে বড় বড় ভবন, দোকানপাট কিংবা আধা পাকা ভবন সেগুলো রয়েছে। তো বিআরডব্লিউটির দাবি অনুযায়ী এই রাস্তা এবং ফুটপাতের পরেও তাদের নদীর জায়গা থাকায় সেগুলোই মূলত তারা উচ্ছেদ অভিযান গতকাল থেকে শুরু করেছে। তো আজকে যে অংশগুলো উচ্ছেদ করা হবে সেগুলো মূলত এইখানকার যে স্থাপনা বা ভবনের মালিকরা নিজেরাই কিন্তু যতটুকু পারছেন আপনি দেখছেন যে সরিয়ে নিচ্ছেন। এবং আরও যেটি এখানকার আজকে অবস্থা, যেহেতু রাস্তা এবং ফুটপাত রয়েছে, এর পরে মানুষজন তারা বুঝে হোক না বুঝে হোক, বৈধ হোক কিংবা অবৈধভাবে হোক, তারা কিন্তু ব্যাপক স্থাপনা করেছেন। এবং একটু সামনে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে 5তলা ভবন রয়েছে, 6তলা ভবন রয়েছে, এবং সেই ভবনগুলোর ইতিমধ্যেই বাড়ির মালিকরা নিজেরাই দরজা জানালা খুলে ফেলেছেন। সকল ভাড়াটিয়া কিংবা যারা নিজেরাই থাকতেন তারাও ইতিমধ্যেই নেমে গিয়েছেন। অর্থাৎ বুঝতে পারছি যে আজ কিন্তু খুব একটি বড় ধরনের এবং শক্তিশালী অভিযান এখানে হতে যাচ্ছে। এবং একদমই আমরা দেখেছি যে বড় বড় ভবন রয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি, অর্থাৎ এখান থেকে পূর্ব দিকে বেশ প্রায় 4 থেকে 5টি বড় বড় স্থাপনা রয়েছে। তো সেগুলোও কিন্তু যে নদীর সীমানা পিলার, নতুন যে সীমানা পিলার বসানো হবে, স্থায়ী সীমানা পিলার বসানো হচ্ছে যেটি ঢাকার চারপাশের নদীতীর রক্ষার জন্য কাজ হচ্ছে। তো সেই নতুন সীমানা পিলার বসানোর জন্যই কিন্তু মূলত এই উচ্ছেদ অভিযানটি। তবে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে যেহেতু রাস্তা রয়েছে, ফুটপাত রয়েছে, সরকারি সংস্থাই করেছে, তারপরেও তার সেই রাস্তা এবং ফুটপাতের আরও পরে গিয়েও তারা যে স্থাপনাগুলো করেছেন তখন কেন বাধা দেওয়া হয়নি? সিটি কর্পোরেশন কিংবা বিআইডব্লিউটিএ এক হয়ে তখন কেন সীমানা পিলার নির্ধারণ করে দেয়নি? এখন তারা এসব স্থাপনাগুলো বানানোর পরে সেগুলো কেন এখন উচ্ছেদ করা হচ্ছে? এমনই কিন্তু নানানভাবে তারা যুক্তিগুলো দাঁড় করাচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনের এই যে বড় স্থাপনা, এটি একটি 1তলা, 2, 3, 4 তলা একটি বেশ বড় ভবন, পাকা ভবন, নতুন ভবন দেখেই বোঝা যাচ্ছে। তো সেটিও কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো সে কারণে এখানকার এই ভবনের যিনি মালিক তিনি নিজেই শ্রমিক দিয়ে চেষ্টা করছেন যতটুকু ভেঙে ফেলবার জন্য, যাতে যে বিশাল এক্সকাভেটর, শক্তিশালী এক্সকাভেটর, তা দিয়ে যাতে ভাঙা না লাগে। তো এখন আসলে আমরা বুঝতে পারছি না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় যখন এখানে এক্সকাভেটর দিয়ে এই ভবনগুলো ভাঙা শুরু করা হবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য কিংবা নতুন স্থায়ী সীমানা বসানোর জন্য। তখন আমরা নিশ্চয়ই আপনাকে আরও পরবর্তী যে খবরগুলো সেগুলো জানাতে পারবো যে মানুষ তখন আসলে কীভাবে বিষয়টি নেয়। কারণ আমি আপনাকে যে বিষয়টি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এখান থেকে কিছুটা সামনে 200 মিটার মতো সামনে গেলেই কিন্তু বেশ কিছু বড় বড় ভবন সেখানে রয়েছে। একদমই আমি নিজের চোখে দেখে এসেছি যে 5তলা 6তলা ভবনের যে দরজা জানালা ইতিমধ্যেই বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান থেকে যাতে সেগুলো বাঁচানো যায় সে কারণে মালিক পক্ষ নিজেরাই সেগুলো সরিয়ে ফেলছেন, খুলে নিয়েছেন। কারণ শুধুমাত্র কিন্তু দরজা জানালা বা আসবাবপত্র সেগুলোই সরানো সম্ভব হয়, পুরো ভবন কিন্তু ভেঙে সরিয়ে নেওয়াটা সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই সেটি একদমই সেটি সম্ভব নয়। সে কারণেই কিছুক্ষণ পরেই বিআইডব্লিউটির শক্তিশালী যে এক্সকাভেটর সেগুলো এসে এই ভবনগুলো ভাঙা শুরু করবে কিংবা উচ্ছেদ শুরু করবে। আমরা নিশ্চয়ই আপনাকে তখন আবার সে খবর জানিয়ে দেব। ইমা। রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।
জনশুমারি থেকে গতবারই বাদ পড়েছিলেন সংশ্লিষ্টদের গাফিলতিতে। এবার আর বাদ পড়তে চান না, তাই ভরা মজলিসে নিজ দপ্তরের কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানালেন খোদ পরিসংখ্যানের সচিব ইয়ামিন চৌধুরী। সোমবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরো ভবনে জনশুমারি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সচিব বলেন, তিনি ও তার পরিবার যেন অন্তত এবার বাংলাদেশের জনসংখ্যার অংশ হতে পারেন। এসব দুর্নাম ঘোচাতে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জনমিতি, অর্থনীতি সহ রাষ্ট্রীয় নানা ধরনের জরিপ কার্যক্রম পরিচালনা এবং তথ্য পর্যালোচনার জন্য একমাত্র কেন্দ্রীয় সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 1974 সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত 5টি আদমশুমারি পরিচালনা করেছে সংস্থাটি, যদিও তথ্যের স্বচ্ছতা ও গুণগত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এমন প্রেক্ষাপটে শুরু হতে যাচ্ছে দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। এরই অংশ হিসেবে সোমবার কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য সংগ্রহে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি তুলে ধরলেন খোদ সচিব। আমি অনেক জায়গায় দুঃখ করে বলি, আজকে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, 2011 সালের জনশুমারিতে স্যার আমাকে গণনা করা হবে। কাজে আমি বলতাম বাংলাদেশের জনসংখ্যা যত, তার সাথে আরো 4 জন যোগ করতে হবে আমার ফ্যামিলি মেম্বারকে। তো এটা একটা বাস্তবতা। কাজে গাফিলতির পাশাপাশি কেনাকাটায়ও অনেক অনিয়ম হয় বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। আপনারা প্রকিউরমেন্টে যারা থাকবেন, প্লিজ ভেরি কেয়ারফুল। স্টেশনারি কাগজ, কলম, পেন্সিল, ছোট কলম, বড় কলম নানা ধরনের বানানো হয়, বানান, কিন্তু ওই সাবধানে হিসাব করে যাতে কাজে লাগে। এবারের জনশুমারি ও গৃহগণনা 2021 এর কার্যক্রম 4টি ধাপে সম্পন্ন হবে। আগামী 23 জানুয়ারি থেকে জনশুমারি ও গৃহগণনার জোনাল অপারেশন 1 এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাস রুট রেশনালাইজেশন নিয়ে বৈঠক করছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে বৈঠকে যোগ দিয়েছেন 2 সিটির মেয়র। সেখানে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ইমা, রাজধানীর অভ্যন্তরে যে বাস রুট রেশনালাইজেশন কমিটি আছে, সেই কমিটির বৈঠক শুরু হয়েছে সকাল 11টার সময় এবং এই বৈঠকে 2 সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি 2 সিটি কর্পোরেশনের মেয়র তারা উপস্থিত হয়েছেন এবং তারা রুদ্ধদ্বার বৈঠক করছেন। আমরা সাধারণভাবে যে তথ্যটি এখন পর্যন্ত পেয়েছি যে রাজধানীর সড়কগুলোতে যে বিশৃঙ্খল অবস্থা, 291টি রুটে যে বাস চলাচল করে, এতে যে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা, যানজট, সেগুলো নিরসনের জন্যই মূলত এই বৈঠকটি ডাকা হয়েছে। আজকে এটির 15তম সভা। তবে আজকে বিশেষভাবে যেটি আলোচনা করা হচ্ছে যে বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরামর্শ কমিটি আছে, তারা একটি রুটের ব্যাপারে বলেছিলেন যে গাবতলীর ঠিক ওই পাশটাই যে ঘাটারচর নামে এলাকা রয়েছে, সেখান থেকে মতিঝিল পর্যন্ত যে একটি অভিন্ন একটি রুট বিন্যাস করা হবে, সেই রুট যে পরামর্শ দেওয়া হয়েছিল, প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটি যাচাই করতে গিয়েছিলেন 2 জন মেয়র। তারা সরেজমিনে 6টি স্থান ভিজিট করেছেন। ভিজিট করার পরে তাদের কাছে প্রস্তাবনা অনুযায়ী বিষয়টি আসলে সন্তোষজনক মনে হয়নি। এটি কিভাবে পরিবর্তন করা যায়, এটি কিভাবে সুন্দর করা যায় এবং এখানে কোন কোন বাসগুলো আসলে চলবে, সেটির ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং 1 ঘন্টা পর্যালোচনা বৈঠকের পরেই মূলত সাংবাদিকদের সামনে পুরো তথ্যটি তুলে ধরা হবে যে কিভাবে রুটটি বিন্যাস করা হবে। তবে এখানে যেটি জানা যাচ্ছে যে ঘাটারচর এলাকায় যেখানে আসলে টার্মিনালের কথা বলা হচ্ছে, সেখানে জায়গা অনেক কম, অসংখ্য বাস এখানে রাখার জায়গা নেই এবং সব মিলে পুরো রুটটি নতুনভাবে বিন্যাস করার জন্য আজকের এই বৈঠক। তবে আশা করা যাচ্ছে যে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর জন্য এই রুটে প্রায় 42টি কোম্পানির বাস চলাচল করে, সেটিকে কিভাবে একটি কোম্পানির আওতায় নিয়ে এসে বাসগুলোকে চালানো যায়, সেটির ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খবর শোনা যাচ্ছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। ইমা, ঢাকার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। নাটোরে 1 সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 7 টাকা। এছাড়া কাঁচা মরিচের দাম কমেছে 30 টাকা পর্যন্ত। তবে সবজির বর্তমান বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবিতে।
নাটোরের স্টেশন বাজারে চলতি সপ্তাহের শুরু থেকে ব্যাপক হারে আলু, টমেটো, গাজর, বাঁধাকপি ও কাঁচামরিচের সরবরাহ বেড়ে যায়। এতে গত সপ্তাহের প্রতি কেজি 18 টাকার আলু এ সপ্তাহে বিক্রি হচ্ছে 12 টাকায়, 20 টাকার টমেটো 15 টাকায়, 25 টাকার গাজর 15 টাকায়, 85 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 55 টাকায়। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা কমে। তবে ফুলকপি, বেগুন ও শিমের দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে। দাম বাড়ায় কৃষকদের উৎপাদন খরচ উঠলেও লাভবান হচ্ছেন না বলে দাবি তাদের। বেগুনের দাম খুবই কম, আজকে একটু বাড়তি। আলু বেচছি আজকে 12 টাকা কেজি, গেলের সপ্তাহে বেশি 18 টাকা কেজি। আলুর বাজার খুব খারাপ। 10 টাকার কবি 5 টাকা দাম কয়, 2 টাকা 3 টাকা দাম কয়। এবার কৃষক বাঁচবি। 20-22 টাকা টমেটো, এই সপ্তাহ 14-15 টাকা টমেটো। কিভাবে আমরা লাভ করব? চাহিদার চেয়ে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে বলে দাবি আড়তদারদের। যে মালগুলোর দাম কৃষকরা বেশি পাচ্ছিল, সেই মালের বাজারগুলো আজকের বাজারে অনেকটা নিম্নমুখী, কারণ এই মালের সরবরাহ অনেক বেশি বেড়ে গেছে। চলতি বছর জেলায় প্রায় 6200 হেক্টর জমিতে আলু সহ 31 ধরনের সবজির আবাদ হয়েছে। সময় সংবাদ, নাটোর। তীব্র শীতে পুকুর জলাশয়ে মাছ ধরতে নামতে পারছে না জেলেরা। এতে নওগাঁর পাইকারি আড়তে কমেছে মাছের সরবরাহ কমায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। মাছের দর বাড়ায় কিছুটা লোকসান কাটিয়ে ওঠার কথা বলছে চাষিরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সপ্তাহ জুড়েই চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। হিম বাতাস আর কনকনে ঠান্ডায় পুকুর জলাশয়ে নামতে পারছেন না জেলেরা। এর মাঝেই যারা মাছ ধরতে পেরেছেন তা নিয়ে আসছেন নওগাঁর সান্তার আড়তে। আড়তে আসা রুই, কাতল, শোল, বোয়াল, শিং, মাগুর, কই ও চিতল সহ বিভিন্ন মাছ কিনতে ভিড় বাড়ে পাইকারদের। কয়েকদিন পর মাছের দর কিছুটা বেশি হয়, লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন জেলেরা। মাছের খাবারের দাম বেশি, দাম একটু বাড়াতে একটু আনা আমাদের একটু না লাভ হচ্ছে আর কি। এবার মোটামুটি দাম পেয়েছি, বুঝতে পারছেন, খাবারের দাম দেওয়া মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আর কি। 3 কেজি সিলভার লিয়ে আসছে আমার 102 টাকা পর্যন্ত মাছ বেচছি, আর 3-4 কেজি রুই লিয়ে আসছি, সে মাছ বেচছি 150 টাকা কেজি। যারাই নিয়ে আসতেছে সব ধরনের মাছ, তারা এখন একটু সন্তুষ্টজনক দাম পাচ্ছে। বাজারে মাছ আমদানি কম, কেজি প্রতি মাছের 10-20 টাকা বেশি। রুই মাছ কালকে বিক্রি করছে 140 কেজি সাইজ মাছ 150 থেকে 60 টাকা, সেই মাছ আজকে 180 থেকে 85 টাকা। এই বাজার যদি থাকে আমরা পুকুরওয়ালা খুবই লাভবান হব এবং খুবই আমাদের পক্ষে ভালো হবে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব মাছের দর কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় মাছের সরবরাহ কমায় প্রভাব পড়েছে মাছ বেচা কিনায়। ঘন কুয়াশার কারণে মাছের দাম একটু বেশি, কিন্তু 4 দিন আগে যে মাছের বাজার ছিল তার চেয়ে কেজি প্রতি 10 টাকা 15 টাকা করে বেশি হয়েছে। আর ছোট মাছের আমদানি একটু কম, বিলের মাছ এখন কম হচ্ছে, বর্তমানে পুকুরের মাছের রেট বেশি। জেলা মৎস্য অফিস জানায় নওগাঁয় নিবন্ধিত মাছ চাষি 18,000, আর জেলায় 60টি নদী ও 123টি বিল জলাশয় রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে 550 ট্রাক আমদানি রপ্তানি পণ্য পরিবহন করত, বর্তমানে সেটি অর্ধেকে নেমে এসেছে। ট্রাক চালকরা বলছেন ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পাশাপাশি রাস্তায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ফলে যথাসময়ে বন্দর থেকে পণ্য আনা নেওয়া সম্ভব হচ্ছে না। পণ্য পরিবহনে 2 থেকে 3 দিন লাগছে। আরিচা দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে সিরিয়ালের নামে চাঁদাবাজির কারণে ট্রাক চালকরা এ পথে পণ্য পরিবহন না করায় প্রভাব পড়েছে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করছে সেনাবাহিনী। জনসাধারণের দুর্ভোগ নিরসনে সড়ক ও জনপদ বিভাগের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে দ্রুত রাঙামাটি খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশার আলো দেখছেন পার্বত্য অঞ্চলের মানুষ। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে জনদুর্ভোগে এগিয়ে এলো সেনাবাহিনী। চলছে 140 মিটার লম্বা বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের কর্মযজ্ঞ।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি রাঙ্গামাটি সংযোগ সেতুটি ভেঙে পড়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন পার্বত্য অঞ্চলের মানুষ। উৎপাদিত সবজি বিক্রি ও ব্যবসায়িক নানা কাজে প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করতে হয় তাদের। আনারস চাষিরাও পড়েছেন বিপাকে। উৎপাদিত ফসল বাজারজাত করতে বেড়েছে পরিশ্রম ও পরিবহন ব্যয়। তাই অবিলম্বে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। বিকল্প রাস্তা তৈরি করতেছেন এবং এই যে চেঙ্গি খালের উপর যে ব্রিজটি করবেন, এটা হইলে আমাদের এই রাঙ্গামাটি খাগড়াছড়ি যাত্রী পরিবহন সহ অত্র এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে আবার পুনরায় চালু হবে। মালামাল নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এখন যদি এই ব্রিজটা যদি মোটামুটি চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসার একটু উন্নতি লাভবান হবে আর কি। দ্রুতগতি শেষ করতে পারলে আগের মতো এই পরিস্থিতিটা আবার সচ্ছল হয়ে যাবে। আগে তো গাড়ি দিয়ে আনতাম, একেবারে নিয়ে জায়গায় নামাইতাম, এখন তো ব্রিজ ভাঙা কষ্ট হয়েছে। ব্রিজ ভাঙার পরে আনারস নিয়ে বেচা কেনা খুব সমস্যা হচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনী ভেঙে যাওয়া কুতুবছড়ি ব্রিজের পাশেই বিকল্প আরেকটি বেইলি ব্রিজ নির্মাণে কাজ করছে। যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন ও সচল রাখার লক্ষ্যে ডাইভারশন সড়কে একটি 140 ফিট দৈর্ঘ্যের বেইলি ব্রিজ এবং 240 মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। ডাইভারশন সড়কটি নির্মাণ করে অতি শীঘ্রই যানবাহন ও জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা লজিস্টিক্স সাপোর্ট সহ সকল ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি। গত 12 জানুয়ারি রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকার বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাক সহ ভেঙে পড়লে চালক সহ 3 জন নিহত হন। এরপর থেকেই খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় সংবাদ, রাঙ্গামাটি। বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ 2021-এর বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং 2টি টেস্ট ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বেন্টক লিমিটেড। 20 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টেস্ট ম্যাচটি। সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করার উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস, বেন্টকের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান সহ আরও অনেকে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ব্রেস্ট কেয়ার ইউনিটে সেবার মধ্যে থাকছে ব্রেস্ট স্ক্রিনিং, স্তনের আল্ট্রাসাউন্ড ও যে কোনো রোগের অপারেশন, স্তনের ক্যান্সার কেমোথেরাপি ও রেডিওথেরাপি এবং মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড। এই ইউনিটে ব্রেস্ট ক্যান্সার শনাক্তের জন্য স্ক্রিনিং ও ব্রেস্টের যে কোনো সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনার হোসেন খান এমপি। এছাড়াও হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন। আকিজ মোটরস ও ইভ্যালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ মোটরসের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী শেখ আমিন উদ্দিন, জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন সহ আরও অনেকে। ইভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান শামিমা নাসরিন, ফাউন্ডার ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল সহ ঊর্ধ্বতন আরও অনেকে। আকিজ মোটরস শিগগিরই নিজস্ব সার্ভিস সেন্টারে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গাড়ি সংযোজন করবে। মাগুরায় লাইসেন্স ও ছাড়পত্রবিহীন 9টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনভর অভিযান চালিয়ে শ্রীপুর এবং সদর উপজেলার এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস। অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ট্রিনের ড্রাম ও চিমনি সহ কাঁচা ইটের খামাল গুড়িয়ে দেওয়া হয়। সারা দেশে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। কাতারে এবার অভিবাসী ও স্থানীয়রাও পেতে যাচ্ছেন করোনার ভ্যাকসিন। তবে যাদের মেডিকেল কার্ড নেই, অনলাইনে তাদের রেজিস্ট্রেশন করতে হবে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে 1 মাস আগে থেকেই শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের করোনার টিকা দেয়া। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হলেও এবার সব অভিবাসী ও স্থানীয় নাগরিকরাও নিতে পারবেন টিকা।
হেলথ বা মেডিকেল কার্ড আছে এমন ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগের সময়সীমা মোবাইলে কল বা মেসেজ দিয়ে জানিয়ে দেবে স্থানীয় মেডিকেল কমিশন। তবে যাদের মেডিকেল কার্ড নেই তাদের করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে করতে হবে রেজিস্ট্রেশন। বিনামূল্যে ভ্যাকসিন নেওয়ার জন্য মেডিকেল কার্ড বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। ভ্যাকসিনটা নিলে হয়তো করোনা আক্রান্ত তেমন হবে না, তো সবাই একটা নিরাপদ সেফ জীবনযাপনের নিশ্চয়তা পাবে। এই জন্য প্রথম ডোজ অলরেডি এখানে দেওয়া হয়েছে। আপনারা সবাই যাদের হেলথ কার্ড রেজিস্ট্রেশন নাই সবাই হেলথ কার্ড রেজিস্ট্রেশন করে নেন, তাহলে করোনা টিকা ফ্রি পাবেন। ধন্যবাদ কাতার সরকারকে, কারণ যেভাবে ওরা করোনা নিয়ন্ত্রণ করছে আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান দেশ থেকে তাদের উন্নতি অনেক বেশি এবং তারা নিয়ন্ত্রণটা অনেক সুন্দর করছে। কাতারে 27টি মেডিকেল ও হেলথ সেন্টারে করোনার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। অভিবাসী ও স্থানীয় সব নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে এ ভ্যাকসিন। সময় সংবাদ, কাতার। মধু সংগ্রহের জন্য যুক্তরাজ্যের হোয়াইট ক্লোভার ফুল সবচেয়ে পছন্দ মধুরানী মৌমাছির, কিন্তু এ গাছ বিলুপ্তির পথে। এতে উৎকৃষ্ট মধু সংগ্রহের চিরায়ত প্রথা থেকে সরে আসছে তারা। গবেষকরা বলছেন, বহিরাগত হিমালয়ান বালসাম গাছের প্রতি মৌমাছির বাড়তি আগ্রহ জন্মেছে, যদিও এ গাছটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। মধু সংগ্রহ করা মৌমাছির জিনগত বৈশিষ্ট্য। স্ত্রী মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে নেকটার বা পুষ্পমধু সংগ্রহ করে। নেকটার থেকে মধু তৈরি হতে একটি বিশেষ এনজাইম ব্যবহৃত হয়, যা আসে মৌমাছির পাকস্থলী থেকে। মধু সংগ্রহের কাজে কোন কোন গাছের প্রতি মৌমাছির আগ্রহ তার কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। মূলত হোয়াইট ক্লোভার ফুল গাছ থেকেই মৌমাছিরা পরাগরেণু ও নেকটার সংগ্রহ করত, কিন্তু বর্তমানে এই গুল্ম জাতীয় ফুল গাছটির অভাবে মৌমাছিরা মধুর খোঁজে বিকল্প গাছের দিকে ঝুঁকছে। সর্ষে জাতীয় গাছ ও হিমালয়ান বালসাম এদের মধ্যে অন্যতম। যুক্তরাজ্যের প্রকৃতিতে বুনো ফুলের প্রাচুর্য কমে যাওয়ায় খাদ্য সংকটে পড়ার শঙ্কায় মৌমাছি ও অন্যান্য পরাগ বহনকারী কীটপতঙ্গ। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে মৌমাছির শরীরে হোয়াইট ক্লোভারের পাশাপাশি অন্যান্য ফুলের পরাগরেণুর সন্ধান পাওয়ায় ক্ষুদ্র প্রাণীটির অস্তিত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ অবস্থা থেকে মুক্তি পেতে কাঁটাযুক্ত ঝোপের পাশাপাশি বুনো ফুল সমৃদ্ধ তৃণভূমির বিকল্প নেই। এক্ষেত্রে হোয়াইট ক্লোভার গাছের সংযোজন মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের মধু এবং পরাগরেণুর অন্যতম উৎস হিসেবে ভূমিকা রাখবে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন আনতে যাচ্ছে চীন, যার গতি হবে ঘন্টায় 620 কিলোমিটার। এই ট্রেনটি বেইজিং থেকে যাত্রা শুরু করে শেনিয়েং হয়ে হারবিন পর্যন্ত ছুটবে। আগামী 3 থেকে 10 বছরের মধ্যে এটি চালু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৃথিবীর দ্রুততম ট্রেন নির্মাণের আঁতুড়ঘর বলা হয় চীনকে। গেল সপ্তাহে দেশটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেনের মডেল উন্মোচন করেছে। 2023 থেকে 2030 সালের মধ্যেই ট্রেনটি চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে চালানো হবে এটি। এরপর সবকিছু ঠিক থাকলে যাত্রী পরিবহন শুরু হবে। এই ম্যাগলেভ ট্রেনটির বিশেষ বৈশিষ্ট্য হলো শীতপ্রধান অঞ্চলগুলোতেও এটি উচ্চ গতিতে চলাচল করতে সক্ষম। ম্যাগলেভ ট্রেনটি চলাচলে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি HTS ব্যবহার করা হবে। ইতোমধ্যেই চীনের সিচুয়ান প্রদেশে এই অত্যাধুনিক রেলগাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সেখানে চুম্বকের তৈরি স্থায়ী রেলপথের কাজও চলছে। ট্রেনটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশটি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক ট্রেন চলাচলের জন্য দীর্ঘ 37,000 কিলোমিটারের রেলপথ রয়েছে চীনে। দেশটির প্রথম উচ্চগতি সম্পন্ন ম্যাগলেভ ট্রেন নির্মিত হয় 2003 সালে, যার গতিবেগ ছিল ঘন্টায় 431 কিলোমিটার। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় আকাশপথে যাত্রী কমলেও কার্গো ফ্লাইটের কদর। বিভিন্ন বন্দরে জাহাজ জটের কারণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। ফ্লাইটে পণ্য পরিবহনের বাড়ছে আগ্রহ। দিনাজপুরে গৃহহীনদের মাঝে সরকারি ঘর বিতরণ প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন। কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং টাকা ফেরত দিতে 15 দিনের আলটিমেটাম পিপলস লিজিং এর আমানতকারীদের। পিকে হালদারের জব্দ করা অর্থ থেকে পাওনা মেটানোর দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।